আমরা এখন যে চ্যাপ্টারটি দেখছি সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতি অর্থাৎ ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া ক্লাস 10 এর জিওগ্রাফির যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে ভারত বলে একটি চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারটির এটি সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট অলরেডি আপলোড করা আছে। তোমরা সেই চ্যাপ্টারটি এবং সেই ভিডিওটি প্রথমে আগে যদি দেখে নাও তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে এই চ্যাপ্টারটি। তাহলে পরে প্রথম চ্যাপ্টারের পরে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো তোমরা তাহলে সেকেন্ড পার্টটি দেখে নাও। আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে দুটো ম্যাপ। দুটো ম্যাপের মধ্যে প্রথমটি রয়েছে একটা রাজনৈতিক ম্যাপ এবং আরেকটি রয়েছে ফিজিক্যাল ম্যাপ। এই যে রাজনৈতিক ম্যাপ অর্থাৎ যেখানে রাজ্য তার সীমানা দেওয়া থাকবে, আন্তর্জাতিক সীমানা দেওয়া থাকবে এবং ক্যাপিটাল দেওয়া থাকবে, ইউনিয়ন টেরিটরিগুলো দেওয়া থাকবে। এই সমস্তগুলো যখন দেওয়া থাকবে তখন এইরকম একটা ম্যাপকে বলা হবে রাজনৈতিক ম্যাপ। যেখানে রাজ্য থাকবে, রাজধানী থাকবে, তার সীমানা থাকবে, রাজ্যের সীমানা থাকবে, আন্তর্জাতিক সীমানাগুলো থাকবে। এইরকম যদি ম্যাপ থাকে তখন তাকে বলা হয় রাজনৈতিক ম্যাপ। এবং সেই সাথে সাথে পাশে দেখো এই যে ম্যাপটি রয়েছে এই ম্যাপটিকে বলা হয় প্রাকৃতিক ম্যাপ। প্রাকৃতিক ম্যাপ অর্থাৎ যেখানে ভূপ্রাকৃতিক যে বিভেদগুলো বা আলাদা আলাদা যে অংশগুলো সেগুলিকে তুলে ধরা হয়। চলো আমরা চলে আসি নেক্সট স্লাইডে। দেখো ভারতকে যদি জানতে হয় তাহলে আমাদের খুব ভালোভাবে ম্যাপটিকে পাঠ করতে হবে। এই ম্যাপটির সাহায্যে আমরা খুব সুন্দরভাবে বোঝাতে পারছি যে ভারতকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা এই ভাগগুলি জানবো কেন? কারণ ভারতকে যদি খুব ভালোভাবে জানতে হয় তাহলে প্রত্যেকটা পার্টকে জানতে হবে। দেখো ভারতকে ভূপ্রাকৃতিকগত দিক থেকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল, তারপরে উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ অঞ্চল। দেখো এখানে এই অংশটি রয়েছে সেটি হচ্ছে টোটালটাই হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। এর ঠিক পরেই রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল, তারপরে রয়েছে বিশাল বড় একটা মালভূমি অঞ্চল, মাঝখানে রয়েছে এবং সমুদ্রের তীরবর্তী অঞ্চলে রয়েছে যে অংশটি সেটিকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল এবং একেবারে শেষে রয়েছে কিছু দ্বীপপুঞ্জ অঞ্চল। অর্থাৎ এইখানে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে রয়েছে মালদ্বীপস, তাহলে এগুলো হচ্ছে দ্বীপপুঞ্জ অঞ্চল। তাহলে এই ম্যাপটির সাহায্যে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে ভারতকে 5 ভাগে ভাগ করা যাচ্ছে এবং এই 5টি ভাগকে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখো এই যে 5টি ভাগ এখানে একটি ছকের সাহায্যে আমি বুঝিয়ে দিয়েছি যে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ অঞ্চল। এই যে এবারে ছকটি দেখতে পাচ্ছ এই ছকটিকে খুব সুন্দরভাবে তোমরা একটু মুখস্থ করে নাও, কারণ এই ছকটির মধ্যে সমস্ত ভাগগুলোকে এখানে বলে দেওয়া আছে। খুব সুন্দরভাবে তোমরা এই বুঝতে পারবে, যার জন্য এই ছকটি তৈরি করে দিয়েছি। দেখো একেবারে প্রথমেই রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল। আমরা একে একে করে আলোচনা করব। এখানে যেই বিষয়টিকে নিয়ে আলোচনা করব আজকে এখন সেটি হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চলকে বেসিক্যালি 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর। আমরা প্রথমে আগে দেখে নিই যে এই যে বিশাল অঞ্চলটি রয়েছে এই বিশাল অঞ্চলটিকে তাহলে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রস্থ বরাবর অর্থাৎ এইভাবে 1 2 3 4, তাহলে এইভাবে যখন ভাগ করা হয়েছে তখন তাকে বলা হয় প্রস্থ বরাবর। আর দৈর্ঘ্য বরাবর কিরকম? দৈর্ঘ্য বরাবর হচ্ছে এইভাবে, এভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ভাগ করা হয়েছে। আমরা এবারে একটি একটি করে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো প্রস্থ বরাবর। যদি আমরা প্রস্থ বরাবর দেখতে যাই তাহলে আমাদের বেশ কিছু জিনিসে আমরা আটকে যাব। তাই যাতে আমরা পরবর্তীতে না আটকে যাই আগেই আমরা ক্লিয়ার করে নিই। দেখো আমরা অনেক সময় এটা বুঝতে পারি না টিলা কাকে বলে, পাহাড় কাকে বলে, পর্বতই বা কি, আচ্ছা শৃঙ্গ কাকে বলছে বা পর্বত শ্রেণী কাকে বলছে। তাহলে খুব সুন্দরভাবে তোমরা বুঝে নাও যে একেবারে যেটা ছোট অংশ, তখন ছোট উঁচু জায়গা যেটার উচ্চতা খুব বেশি নয়, 80 মিটার বা 100 মিটার এরকম, সেই উঁচু অংশটিকে বলা হয় টিলা। তার থেকে যে উঁচু যে ভূভাগ তাকে বলা হচ্ছে পাহাড়।
এটা কিন্তু 400-500 মিটারও হতে পারে। ঠিক আছে? এবারে যদি তার থেকেও বেশি হয় তখন তাকে বলা হচ্ছে পর্বত। এর উচ্চতা কিন্তু মিনিমাম 600 মিটার, তার থেকে অনেকটা বেশিই হয়। এটাকে বলা হচ্ছে পর্বত। এবং এই পর্বতের মাথায় যে মাথার যে উঁচু অংশটি রয়েছে, যেমন এটা পর্বত, পর্বতের মাথায় যে চূড়াটি রয়েছে তাকে বলা হয় শৃঙ্গ। আর অনেকগুলো পর্বত যখন, দেখো এখানটা অনেকগুলো পর্বত পাশাপাশি পাশাপাশি এরা কিন্তু রয়েছে, এগুলোকে বলা হয় পর্বতমালা। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে টিলা কাকে বলছে, পাহাড় কাকে বলছে, পর্বত কাকে বলছে এবং শৃঙ্গ কাকে বলছে, বা ও সেই সাথে সাথে পর্বত শ্রেণী কাকে বলছে। এখানে বিভিন্ন পর্বত শৃঙ্গগুলিকে বা পর্বতমালাগুলিকে উল্লেখ করে দেওয়া আছে, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। এখনই ওর জন্য আমি এই ম্যাপটি দিয়ে রেখেছি, এটা তোমরা সাথে রাখো। চলে আসি আমরা প্রস্থ বরাবর। তাহলে প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে, তোমরা নিচে থেকে পড়বে কেমন, একটা হচ্ছে শিবালিক, তারপরে হিমাচল, তারপরে হিমাদ্রি, আর একটা হচ্ছে তিব্বতীয় হিমালয়। তাহলে একদম শেষে রয়েছে কি শিবালিক, তার উপরে রয়েছে হিমাচল, তার উপরে রয়েছে হিমাদ্রি এবং তারও উপরে রয়েছে তিব্বতীয় হিমালয় বা ট্রান্স হিমালয়। তাহলে একেবারে দক্ষিণে যেটি রয়েছে তাকে বলা হচ্ছে কি শিবালিক। তাহলে শিবালিক হিমালয়। এর ঠিক উপরে যেটা রয়েছে তাকে বলা হচ্ছে কি হিমাচল হিমালয়। তারও উপরে রয়েছে প্রধান হিমালয় এবং তার উপরে রয়েছে তিব্বতীয় হিমালয় বা ট্রান্স হিমালয়। তাহলে এই ছবি থেকে তোমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পারছো যে প্রস্থ বরাবর হিমালয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে, না 4 ভাগে ভাগ করা হয়েছে। শিবালিক, হিমাচল, হিমাদ্রি এবং তিব্বতীয় হিমালয় বা ট্রান্স হিমালয়। এখানে এই ম্যাপটির সাহায্যে আরো পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে উচ্চতা অনুযায়ী বলা আছে, তোমরা এই ম্যাপটিকে এভাবে তোমরা পাঠ করবে। দেখো এখানটায় এটা হচ্ছে শিবালিক, এরপরে এটা হচ্ছে মিডল হিমালয়া বা হিমাচল, এরপরে রয়েছে গ্রেটার হিমালয়া, তারপরে রয়েছে টিবেটান প্ল্যাটু বা তিব্বত হিমালয়া। ঠিক আছে? তাহলে এই 4টে রয়েছে। দেখো এখানে শিবালিক হিমালয়ের উচ্চতা অনেকটা কম, তার উপরে মিড হিমালয়ের উচ্চতা একটু বেশি, গ্রেট হিমালয়ের উচ্চতা সব থেকে বেশি এবং তার থেকে একটু উচ্চতা কম তিবেটান হিমালয়ের। পরিষ্কার হয়েছে? চলো আমরা এবারে একটু ভাগটা দেখে নিই। শিবালিক যে হিমালয় রয়েছে, এই যে শিবালিক হিমালয়, এই শিবালিক হিমালয় তোমরা কোথায় দেখতে পাচ্ছ, এইখানটায়, এই যে শিবালিক হিমালয়। তাহলে এই শিবালিক হিমালয়ের উচ্চতা কিন্তু খুব বেশি নয়, একদম সর্ব দক্ষিণে রয়েছে, একটু আগেই তোমরা দেখলে সব থেকে দক্ষিণে রয়েছে। এর উচ্চতা কিন্তু 600 থেকে 1500 মিটার। এখানে ছোট ছোট অনেকগুলি নদী রয়েছে, উপত্যকা রয়েছে, বিভিন্ন দুন উপত্যকা রয়েছে। এখানকার শিলাগুলো নরম, অস্থির। এখানে কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল এটি। এখানে ঘন বসতিপূর্ণ কৃষি অঞ্চল রয়েছে। তাহলে এটা যেহেতু একদম দক্ষিণের অংশ, উচ্চতা কম, সেহেতু এখানে কৃষিকাজও হয়, ছোট ছোট নদী আছে, উপত্যকাও রয়েছে। কিন্তু এর উচ্চতা কিন্তু 600 থেকে 1500 মিটারের মধ্যে, আর সব থেকে দক্ষিণে রয়েছে, হিমালয় সব থেকে দক্ষিণে। নেক্সট যে অংশটি রয়েছে সেটা হচ্ছে হিমাচল হিমালয়। তাহলে এই যে হিমাচল হিমালয় সেটা হচ্ছে শিবালিক হিমালয়, তার উত্তরে রয়েছে, তাই না? এই যে মিড হিমালয়, এটা হচ্ছে হিমাচল হিমালয়। তাহলে পরে এর উচ্চতা কত, 1500 থেকে 4500 মিটার। ঠিক আছে? এখানে দেখো কুলু, মানালি, কাংড়া, কাশ্মীর উপত্যকা, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু এখানে রয়েছে। সেই সাথে সাথে রয়েছে কিছু হিল স্টেশন, পর্যটন কেন্দ্র। তাহলে কোথায় রয়েছে, সেটা মিড হিমালয়ে। এরপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিমাদ্রি বা প্রধান হিমালয়। এটি সব থেকে উঁচু এবং প্রধান পর্বতমালা, উচ্চতা সাধারণত 6000 মিটারের বেশি। দেখতে পাচ্ছ এখানে 6000 মিটার, মানে কার কথা বলছে, এর কথা বলছে, বা গ্রেট হিমালয়ের কথা বলছে এখানে। এখানে আছে পৃথিবীর সব থেকে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী। এরা কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রে বরফে ঢাকা হয়ে থাকে। যেমন হিমবাহ রয়েছে এখানে প্রচুর পরিমাণে, যেমন সিয়াচেন, গঙ্গোত্রী, যমুনেত্রী, এই সমস্তগুলো রয়েছে। আর এটা খুব অস্থিতিশীল অংশ, এখানে সবসময় প্রায় কম্পন, হালকা কম্পন অনুভব হতেই পারে, সব থেকে অস্থির যে জায়গাটি। কিন্তু এখানে রয়েছে সব থেকে উচ্চতম শৃঙ্গ, সেটা হচ্ছে
মাউন্ট এভারেস্ট। কেমন? আচ্ছা, এবং একেবারে শেষে রয়েছে দেখো টিবেটান প্ল্যাটু। তাহলে এই টিবেটান প্ল্যাটু সম্পর্কে কি বলেছে, বা তিব্বতীয় হিমালয় সম্পর্কে কি বলেছে? এর উচ্চতা একটু কম, 3000 থেকে 5000 মিটার। এখানে কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস পর্বত এই সমস্তগুলো অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একে একে করে দেখলাম শিবালিক, তারপরে হিমাচল হিমালয়, তারপরে হিমাদ্রি বা প্রধান হিমালয় এবং টিবেটান হিমালয়। এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে, ব্লক লেটারে দেওয়া আছে। তোমরা খুব সুন্দরভাবে দেখো, বোঝো, তারপরে পরের অংশে যাবে। চলো, এতক্ষণে নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে সেটা বুঝতে পেরেছো। চলে আসি এই স্লাইডে। এই স্লাইডে দেখো কি বলেছে। আমরা একটু আগেই জানলাম যে পশ্চিম হিমালয়ের কথা, বা প্রস্থ বরাবর হিমালয়ের যে ভাগ সেটা। এবারে আমরা দেখব দৈর্ঘ্য বরাবর যে ভাগ। দৈর্ঘ্য বরাবর কয় ভাগে ভাগ করেছে? পূর্ব হিমালয়, মধ্য হিমালয় এবং পশ্চিম হিমালয়। তাহলে দৈর্ঘ্য বরাবর কয় ভাগে ভাগ করেছে? পূর্ব হিমালয়, মধ্য হিমালয় ও পশ্চিম হিমালয়। তাহলে এখানে দেখে নাও, এটা হচ্ছে পশ্চিম হিমালয়, এটা হচ্ছে মধ্য হিমালয়, এটা হচ্ছে পূর্ব হিমালয়। এখানে এই যে দাগটি দেওয়া হয়েছে, এই যে দেখো এগুলো, তাহলে এটা আলাদা আলাদাভাবে তোমাকে বুঝতে সাহায্য করছে। ম্যাপের সাহায্যে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কোনটি পশ্চিম হিমালয়ের অংশ, কোনটি মধ্য হিমালয় এবং কোনটি পূর্ব হিমালয়ের অংশ। ঠিক আছে, এখানে দেখো এই যে কুমায়ুন হিমালয় আছে, হিমাচল হিমালয় আছে, কাশ্মীর হিমালয় আছে, আর মধ্য হিমালয়ে শুধু নেপাল আছে। পূর্ব হিমালয় রয়েছে সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এই সমস্তগুলো রয়েছে। এখানে প্রত্যেকটা অংশ সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। যেমন দেখো পশ্চিম হিমালয়, এই পশ্চিম হিমালয়, দেখো পশ্চিম হিমালয়কে এখানে সব থেকে সর্বাধিক চওড়া অংশ এটা। ঠিক আছে, এখানে প্রধান যে শৃঙ্গগুলো রয়েছে সেগুলো হচ্ছে শিবালিক পর্বত রয়েছে, পীর পাঞ্জাল, জাস্কার রয়েছে, অনেকগুলো উপত্যকা রয়েছে, যেমন কাশ্মীর উপত্যকা রয়েছে, বিখ্যাত হ্রদ যেমন ডাল হ্রদ রয়েছে, বিখ্যাত গিরিপথ যেমন বানিহাল, জজিলা এগুলো রয়েছে, এবং লাদাখ যে জায়গাটা খুব ফেমাস সেটাও কিন্তু এই পশ্চিম হিমালয়েরই একটা ছোট্ট অংশে রয়েছে। এবারে চলে আসি আমাদের মধ্য হিমালয়। এটি কালী নদী, আমরা একটু আগেই দেখলাম যে পুরো নেপালটাই প্রায় মধ্য হিমালয়ের অংশ। তাহলে কালী নদী থেকে একদম সিঙ্গালীলা যে পর্বত রয়েছে তার মাঝখানে যে অংশটা রয়েছে সমস্তটাই কিন্তু মধ্য হিমালয়ের অংশ। এটি নেপাল ও ভারতের কিছু অংশ, উত্তরাখণ্ড, সিকিম, পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গার ছোট ছোট অংশ নিয়ে কিন্তু এই মধ্য হিমালয় রয়েছে, কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু নেপালের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। চলো, এর মধ্যেই রয়েছে পৃথিবীর মধ্যে সব থেকে উচ্চতম শৃঙ্গ, যেটা আমরা দেখি মাউন্ট এভারেস্ট। এছাড়া কাঞ্চনজঙ্ঘা, ধওলাগিরি, অন্নপূর্ণা এই সমস্ত কিছুই কিন্তু এই মধ্য হিমালয়ের অংশের মধ্যেই প্রায় পড়ে যায়। এখানে রয়েছে দার্জিলিং, কাঠমান্ডু, নামচে বাজার, এই সমস্ত শহরগুলো যেমন রয়েছে, পর্যটন কেন্দ্রগুলো ঠিক রয়েছে। কিছু প্রধান নদীগুলো এখানে দেখতে পাওয়া যায়, যেমন কোশি, গন্ধক, তিস্তা, এগুলো কিন্তু এই অংশের মধ্যেই দেখতে পাওয়া যায়। এবং একেবারে শেষে রয়েছে পূর্ব হিমালয় বা নেপালের পূর্ব সীমা থেকে নামচা বারোয়া, অর্থাৎ অরুণাচল প্রদেশের একদম শেষ অংশ নামচা বারোয়া সেই অবধি। দেখো এখানে সিকিম রয়েছে, এই অংশে রয়েছে সিকিম, অরুণাচল প্রদেশ, ভুটান, মায়ানমারের ছোট কিছু অংশ কিন্তু এই অংশের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে বেশ কিছু উচ্চতম শৃঙ্গ রয়েছে, যেমন নামচা বারোয়া, ঠিক আছে, ডাফলা পাহাড়। কিছু নদী রয়েছে, যেমন ব্রহ্মপুত্র নদী, সুবানশিরি, লোহিত, দিহং, এই সমস্ত নদীগুলো কিন্তু এর মধ্যে পড়ে যায়। খুব মজাদার বিষয় যে এখানে কাজিরাঙ্গা ফরেস্টেরও কিছু অংশ পড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে পূর্ব হিমালয়ের অংশ। তাহলে এই ভিডিওতে এতক্ষণ ধরে আমরা দেখলাম ভারতের পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাগগুলো। ঠিক আছে, এর পরবর্তীতে আরও যে ভাগগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।